ফিরে এলাম বিরতির পর। আর বিরতির পর ফিরে এসে আমি একটু শুভাশিস বন্দ্যোপাধ্যায়ের কাছে আসবো, রাজনৈতিক বিশ্লেষক। শুভাশিস দা, একটা জিনিস আমাকে ভাবাচ্ছে, আমি জানি না আপনাদেরও ভাবাচ্ছে কিনা, সেটা হচ্ছে আমরা দেখছি কতগুলো জেলা, সেন্সিটিভিটির অর্থে যদি আমরা এটাকেই ধরে নিই যে সেখানে ক্রমাগত গুলি, বোমা, বন্দুক, মানুষ খুন এইগুলো চলছে, রেস্টলেস একটা সিচুয়েশন। আমি জানি না এটাকে সেন্সিটিভ বলা হয় কিনা, তবে হ্যাঁ নিঃসন্দেহে ভোটের সময় সেগুলো সেন্সিটিভ, কিন্তু সাধারণ সময় সেন্সিটিভ কিনা আমি জানি না। কিন্তু একদম স্পেসিফিক কতগুলো জায়গা ভয়ঙ্করভাবে সেটা উত্তেজিত হয়ে রয়েছে। কিন্তু সারা বছর, কয়েক বছর আগেও যে জেলাগুলোকে আমরা তুলনায় দেখতাম অশান্তি থাকতো, সেগুলো কিন্তু এখন তুলনায় অনেক শান্ত। তার মধ্যে বীরভূম একটা জেলা। ইদানিং আমরা দেখতে পাচ্ছি যে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং মালদা, মুর্শিদাবাদ, এই কতগুলো জেলা, তার কতগুলো বিশেষ অংশ এবং তার মধ্যে ভাটপাড়া অঞ্চল তো রয়েছে, যেগুলো সারা বছর খবরের শিরোনামে থাকছে শুধু খুন, গোলা বারুদ, বন্দুক, বোমা উদ্ধার, বাচ্চা হাত উড়ে যাচ্ছে, পা উড়ে যাচ্ছে, ইত্যাদি ইত্যাদি। কেন? স্পেসিফিকেশন করে আমি বলতে চাইছি কেন হচ্ছে এই অঞ্চলগুলোতে। দেখো, আমরা যতটা বুঝি বা বাংলা রাজনীতিটা যতটা দেখছি, কোথাও গিয়ে খুব সহজ ভাষায় মনে হচ্ছে 2011 সালে একটা বার্থডে কেক কাটা হয়েছিল, যে কেকটা সময়ের সাথে সাথে ছোট হতে থেকেছে। এখন সেই কেকটা সাইজটা এমন হয়ে গেছে যে কেকটা কে কতটা পাবে সেটা তো ভুলেই যাও, কে কার ভাগ্যে কে সেই কেকের কতটা গুঁড়ো জুটবে সেটারও কোনো হিসাব নেই। এবং হিসাব নেই বলেই আজকের ডেটে এমন জায়গায় দাঁড়িয়ে গেছে, হয়তো সেই 2011 সাল থেকে যে কেক খেয়ে অভ্যস্ত, সে আজকের ডেটে গিয়ে অভুক্ত শুয়ে থাকতে পারে, রাতটা কাটাতে হতে পারে, সেটা বুঝে গেছে। তখনই কি হচ্ছে, নিজেদের মধ্যে কেক নিয়ে একটা টানাটানি চলছে, এ ওরটা টানছে, ও তারটা টানছে, এবং সেইখানটা এমন একটা পরিস্থিতি সৃষ্টি করছে যে আজকের ডেটে বসে আমরা সবাই মিলে আলোচনা করছি যে কোন জায়গাকার ভায়োলেন্স কতটা বেশি। আমরা কিন্তু একবার আলোচনা করছি না যে কোন জায়গায় কতটা কি উন্নয়নশীল কাজ হলো তার হিসাব নিয়ে, আমরা আলোচনা করছি কোন জায়গাকার সেন্সিটিভিটি কতটা বেশি। তার মানে আমাদের ডাইভার্ট করে দেওয়া হচ্ছে ইন্টেনশনালি ন্যারেটিভ তৈরি করে। এবং আরও আরেকটা কথা আমি বলছি, যেটা আমাদের পুলিশ সাহেব স্যারও বললেন, সেটা হচ্ছে লিগাল ব্যাপারটা পুলিশ লিগালি যেন হ্যান্ডেল করে, দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট। লিগাল ব্যাপারটাকে হ্যান্ডেল করার সময় পলিটিক্যাল ইন্টারভেনশন হলে একটা সামান্য পকেট মারিও কোনোদিন সলভ হবে না। ইন্টারভেনশন বা মোটিভেশন দুটোই কোনোদিন একটা পকেট মারিও সামান্য সলভ হবে না, খুন তো দূরের কথা। আমি আরেকটা জিনিস আমার বারবারই মনে পড়ছে, মনে হচ্ছে যে বারবার করে একটা বোঝানো হচ্ছে যে আজকালকার নতুন ভাষায় বলতে গেলে যে ভাটপাড়া ইজ দ্য নিউ মির্জাপুর। জিনিসটা সেটা নয়। জিনিসটা হচ্ছে যখন আজকের ডেটে ভাটপাড়া বিধানসভা বলো বা ব্যারাকপুর লোকসভা বলো, কার আন্ডারে আছে? প্রশাসনের আন্ডারে আছে, যার রাজ্য সরকার তার হাতেই আছে। সুতরাং সেখানে যা যা পুলিশি কাজকর্ম করা দরকার সেটা আজকে রদবদল করে লাভ নেই। এত দিন ধরে সেই চেঞ্জগুলো আনা হয়নি কেন? যারা যারা প্রবাবেল ক্রিমিনালস তাদের পিক আপ করা হচ্ছে না কেন? কোন কোন কেসগুলো সলভ হয়ে সেই কেসগুলো সলভের নিরিখে কাকে কাকে জেল খাটানো হচ্ছে সেটা করা হচ্ছে না কেন? কেন সবসময় অজুহাত যে সেখানে পলিটিক্যাল ডিস্টারবেন্স কোনো XYZ কেউ তৈরি করছে, সে যে পার্টি করুক না কেন সে তৈরি করছে। এই অজুহাত দিয়ে তোমার এই ভিডিওটা যখন দেখছিলাম ভাই, একটা তো মার্ডার হচ্ছে, দেখো ভিডিওটা যখন দেখছি, একটা তো মার্ডার হচ্ছে, সেটা তো সবাই আমরা দেখতে পাচ্ছি এবং প্রকাশ্যে। এবং তার থেকে শোনো, তার থেকেও ভয়ঙ্করতম দৃশ্যটা হচ্ছে এই মার্ডারটা যখন হচ্ছে, দেখো এই ভদ্রমহিলা দৌড়ে পালাচ্ছে, দেখতে পাচ্ছ? ভদ্রমহিলা দৌড়ে পালাচ্ছে, ওখানে একটা টোটো আছে যেটা ব্যাক করছে। এরা কিন্তু ওখানকার ভোটার, এরা বিশ্বাস নিয়ে ভোট দিয়েছিল যে এরা শান্তিপূর্ণ জীবনযাপন করবে, এরা বিশ্বাস নিয়ে ভোট দিয়েছিল যে যাকে ভোট দিয়ে জিতিয়েছি সে নির্ধারণ করবে যে এখানে আর কোনো রকম এই ঘটনা ঘটবে না। আমার প্রশ্ন হলো, ওখানে ক্রাইমটা কে করছে? তার থেকেও বড় কথা, ক্রাইমটা বন্ধ করানো যায়নি কেন? তার মানে কি পুলিশ প্রশাসন সেখানে কাজ করতে পারছে না? আমি বিশ্বাস করতে রাজি নই। আমার বিশ্বাস কলকাতা পুলিশ এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশের নিজস্ব ইন্টেলিজেন্স নেটওয়ার্ক, কলকাতা পুলিশ এবং পুলিশকে ইচ্ছাকৃতভাবে কাঠগড়ায় দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে গা বাঁচানোর জন্য। তার কারণ হচ্ছে এন্ড অফ দ্য ডে পুলিশ ইজ এ এমপ্লয়ি অফ দি গভর্নমেন্ট। পুলিশ কোনো ইন্ডিপেন্ডেন্ট বডি নয়, পুলিশকে জবাবদিহি করতে হয়। পুলিশদের ফ্যামিলি আছে। জানতে চাই, আমি ধরে নিচ্ছি যে তর্কের খাতিরে আমি কোথাও এইটা কমেন্ট করছি না যে অলোক রাজোরিয়াকে এই খুনের কারণেই তদন্ত করতে পারেননি বলে সরিয়ে দেওয়া হয়, আমি এটা বিশ্বাস করতে রাজি নই। কিন্তু আমি এটাও বিশ্বাস করতে রাজি নই যে অলোক রাজোরিয়া তদন্ত করতে পারছেন না কিন্তু অজয় ঠাকুর এসে ভালো তদন্ত করবেন না। আমার এই ন্যারেটিভটাও কি মানে ঠিক না? আমার একটা সবথেকে অবাক করা জিনিস হচ্ছে, পুলিশের রদবদল করলে কি কেসটা সলভ হয়েছে এরকম কটা ডেফিনেশন উনি ওয়েস্ট বেঙ্গলের ইদানিং কালে দেখিয়ে দিতে পারবেন? যদি দেখাতে না পারেন তাহলে আমি আরো দৃঢ়ভাবে বলছি একটা কথা, পুলিশকে পুলিশের মতো কাজ করতে দিন।
যদি না দেন আজকের ডেটে দাঁড়িয়ে বন্দুকের নলটা যেটা তৃণমূল বলছে বিজেপি আমার দিকে তাক করে রয়েছে, কালকের ডেটে দাঁড়িয়ে তৃণমূলের দিকে তাক করছে, আমি তার আমি কোনো এটা গ্যারান্টি নেই। তৃণমূলের থেকে জানতে চাই, আপনি কি বিশ্বাস করেন অলোক রাজুরিয়া তদন্ত করতে পারছেন না? পারেননি? তাহলে উনি যে পদে ওনাকে পাঠানো হয়েছে সেই পদে যদি কোনো প্রশাসনিক কাজে মানুষ কোনো বিষয়ে আস্থার বিষয়ে জড়িয়ে থাকে তাহলে বিশ্বাসই করতে পারবেন না অলোক রাজুরিয়াকে কেউ। মানে এটা তো ঠিক নয়। দেখুন, প্রশাসনিক রদবদল কেন হয়েছে, কেন অলোক রাজরিয়ার জায়গায় অজয় ঠাকুর যিনি ভদ্রলোক এসেছেন, আমি যদি ওনার নাম খুব ভুল না বলি, এটা তো প্রশাসনিক রদবদল যে স্তর থেকে হয়েছে তারা বেটার বলতে পারবেন যে এটা রুটিন বদলি হয়েছে নাকি সত্যিই তদন্তে না, আমি তো বলছি এটা কাকতালীয় ধরে নিচ্ছি, কিন্তু এই ঘটনার পরেই হয়েছে। হ্যাঁ হ্যাঁ, সেটাই বলছি। তো কাকতালীয়ই যদি হয়ে থাকে সেক্ষেত্রে নিশ্চিত নির্দিষ্টভাবে অলোক রাজরিয়া তদন্ত করতে পারবেন না, তার দ্বারা সম্ভব নয়, তাই জন্য চেঞ্জ করা হচ্ছে, এমনটা নাও হতে পারে। এবং এটা তো ঘটনা যে 2024 সালে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে পার্থ ভৌমিক নির্বাচিত হয়েছিলেন এবং তার আগে থেকে সোমনাথ শ্যাম থেকে শুরু করে ওখানকার সুবোধ অধিকারী থেকে শুরু করে একাধিক বিধায়ক তারা অর্জুন সিং এর বিরুদ্ধে সরব ছিলেন যতই তাকে দলে গ্রহণ করা হোক, এবং সেই কারণেই তাকে প্রার্থী করা হয়নি। এবং দল খুব ভালোভাবেই জানতো যে একে প্রার্থী না করলে আবার বিজেপিতে যোগদান করবে, বিজেপি তাকে নিয়েও নেবে। কিন্তু বিষয়টা হচ্ছে যে আমি জানি না কৌস্তব বাগচির পোস্ট করা ভিডিওতে কতটা সারবত্তা আছে, কিন্তু আমি অত্যন্ত দায়িত্ব সহকারে বলতে পারি নৈহাটির সাথে আমার দীর্ঘদিনের সম্পর্ক। আমি নৈহাটি জুড়ে উপনির্বাচন হোক বা বিধানসভা লোকসভা নির্বাচনে বহুবার প্রচারে গিয়েছি। বড়মার মন্দির আছে নৈহাটিতে, বড়মার পদধূলি ধন্য, যেমনটা বলছিলেন চয়নদা, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পদধূলি ধন্য, পাশে হালিশহর রামপ্রসাদ সেনের জন্মভিটে। ফলে এই ধরনের একটা জায়গায় এই ধরনের ঘটনা ঘটবে এটা কখনোই মান্যতা দেওয়া যেতে পারে না। ভাটপাড়ায় অশান্তি দীর্ঘদিন ধরে হচ্ছিল 2019 সাল এবং তার আগে থেকেও ভাটপাড়াতে, যদিও এ তো ঝেড়ে কাশতে হবে, এবার 13 বছর হয়ে গেল, এবার ঝেড়ে কাশুন। আমি বলছি এই খুনটার জন্য কে দায়ী? হ্যাঁ, ওখানে তো অভিযোগ করা হয়েছে রাজেশ বলে একজন কোন বিজেপি কর্মী যিনি অর্জুন সিং এর ঘনিষ্ঠ, তিনি দায়ী। না, সে এত বড় স্পর্ধা প্রকাশ্য দিবালোকে কার্যত, মানে তিনি একজন মানুষকে এইভাবে কুপিয়ে থেতলে গুলি করে খুন করে দিতে পারে। নৈহাটি বিধানসভা কেন্দ্রের বিধায়ক, আমি তো এই অনুষ্ঠান শেষে বাড়ি যেতে ভয় পাবো। আমি বলছি তো, নৈহাটি বিধানসভা কেন্দ্রের বিধায়ক যিনি নির্বাচিত হয়েছেন উপনির্বাচনে সনদে, তিনি স্পষ্ট জানিয়েছেন, ভিডিও পোস্ট করেছেন এবং জানিয়েছেন সেখানে স্পষ্টতার সাথে যে রাজেশ বলে আমরা তো দেখতে পাচ্ছি যে যখন কোনো ঘটনা ঘটে যাচ্ছে তখন সবাই সবকিছু জানেন। এই যে কাউন্সিলর খুন হয়ে গেলেন মালদায়, আমরা তো এটাও জানলাম যে তার স্ত্রী বললেন যে বারবার করে তাকে নিরাপত্তা রাখতে বলা হয়েছিল, নিরাপত্তা প্রত্যাহার করে দেওয়া হয়েছে। আমরা তো জানতেই পারলাম না এখনো যে নিরাপত্তাটা প্রত্যাহার কে করেছিল ঘটনার এতদিন পরে। আপনি বলতে পারবেন এই অনুষ্ঠানে? আমরা তো এটাও দেখেছি বকটুই ঘটনার পরে অনুব্রত মণ্ডল দাঁড়িয়ে তিনি পরিষ্কার বলে দিচ্ছেন ঘটনাটাকে সুচপুরের মতো করে করতে হবে। আমরা তো দেখেছি এই ঘটনা, আমরা তো এই ধরনের ঘটনা দেখতে অভ্যস্ত। কোনো মৃত্যুর ঘটনা ঘটলে একাধিক নেতৃত্ব পাশে দাঁড়িয়ে বলে দিচ্ছেন না ইনিই খুন করেছেন। এটা কিভাবে সম্ভব? এখন প্রশ্ন হচ্ছে আমাদের কোথাও এবার দাড়ি টানতে হবে। দুলাল সরকারের স্ত্রী যেমন 13 বছর সরকার কথা বলেছে, বলেছে, 12 বছর 13 বছর হয়ে গেল। আমি একটা কথা বলি, দুলাল সরকারের স্ত্রী যেমন নিরাপত্তাহীনতার কথা বলেছেন, নিরাপত্তা রাখা বা প্রত্যাহারের কথা বলেছেন, একই সাথে তিনি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং রাজ্য প্রশাসনের প্রতি অকাট্য আস্থাও বজায় রেখেছেন। তার আগের বক্তব্যটা খণ্ডন হয়নি। না, খণ্ডন তাতে তার আগের বক্তব্যটা খণ্ডন হয়নি। অর্পণ তিনি একবারও বলেননি আমার আগের বক্তব্যটা আমি ভুল বলেছি। না, আমি তো সেটা বলছি না। এইটাই প্রশ্ন। আমি বলছি সমান্তরালভাবে এটাও বলতে হবে। এটাই প্রশ্ন। তিনি তার জন্য কোনো এটাই প্রশ্ন। সিবিআই বা অন্য আমরা কোনো বিশ্বাস করতে এজেন্সির রাজি কাছে নই যে যাননি। এ রাজ্যের পুলিশ তদন্ত করতে পারে না। আমরা এটা বিশ্বাস করতে রাজি নই। আমার পাশে একজন প্রাক্তন পুলিশ কর্তা আছেন, আমি বিশ্বাস করি এ রাজ্যের পুলিশ সারা ভারতবর্ষের মধ্যে 1 নম্বর পুলিশ প্রশাসন। তারা চাইলে, তারা যদি মনে করে কোনো ঘটনায় 1 মিনিট লাগে তাদের তদন্ত করতে। এই রাজ্যের পুলিশের এত দূরদর্শিতা রয়েছে, কিন্তু কেন আমাদের সামনে বারবার পুলিশ প্রশাসনকে কান করানোর ভূমিকা সামনে চলে আসছে? এটা দুর্ভাগ্যজনক। আমি এই আলোচনার পাশাপাশি আপনাদেরকে দেখাতে চাইবো যে আজকে যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে, যোগেশচন্দ্র ল কলেজ এবং যোগেশচন্দ্র ডে কলেজে যে অপ্রীতিকর ঘটনার পরিস্থিতি তৈরি হলো আদালতের অনুমতির পরেও, আদালতের নির্দেশের পরেও, সেটা সত্যিই দুর্ভাগ্যজনক। দেখুন। আপনাদেরকে আরো একবার বলে রাখি যে যোগেশচন্দ্র ল কলেজ এবং যোগেশচন্দ্র ডে কলেজে যে অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হলো, যে বিষয় নিয়ে ঘটনার সূত্রপাত হয়ে যাক, কিন্তু আদালতের অনুমতির পরেও কিভাবে এই কলেজে বহিরাগতরা ঢুকে গন্ডগোল চালালো বা হুমকি দিল আমরা জানি না, এবং এখনো পরিষ্কার নয় এই বহিরাগত কারা।
বহিরাগত দুষ্কৃতী তোলাবাজ বলে যাদের বলা হচ্ছে দুপক্ষের তরফ থেকে, তারা কারা দেখুন। যোগেশচন্দ্র আইন কলেজ ও যোগেশচন্দ্র ডে কলেজে ক্লাস হয় একই ক্যাম্পাসে। কলেজ চত্বরে সরস্বতী পুজো করতে চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন আইন কলেজের এক পড়ুয়া। মামলাকারীর অভিযোগ ছিল, যে জায়গায় তাঁরা পুজো করে এসেছেন তা দখল করেছে ডে কলেজ। আদালতে ডে কলেজের তরফে দাবি ছিল, পুজোর জায়গায় অস্থায়ী নির্মাণ তৈরি করেছেন বহিরাগতরা। এরপরই সরস্বতী পুজো নিয়ে বহিরাগতরা যাতে কলেজে ঢুকতে না পারে তা নিশ্চিত করবে পুলিশ। পড়ুয়ারাও চেয়েছিলেন বিতর্ক মিটুক, কিন্তু শেষ পর্যন্ত তা আর হলো না। ক্যাম্পাসে বহিরাগত ঢুকে পড়াকে কেন্দ্র করে রবিবার দুপুরে গোলমাল শুরু হয় যোগেশচন্দ্র কলেজে। ক্যাম্পাসের ভেতরে যখন হাইকোর্টের নির্দেশে আইন বিভাগের পুজো চলছে, তখন কলেজের বাইরে ইন্দ্রাণী পার্কের সামনে পুজো সারছেন ডে কলেজের পড়ুয়ারা। সেই পড়ুয়াদের দাবি, অধ্যক্ষ পঙ্কজ রায়ের নোংরা রাজনীতির কারণেই ক্যাম্পাসের বাইরে পুজো করতে বাধ্য হয়েছেন তারা। যদিও অধ্যক্ষ পঙ্কজ রায়ের দাবি, তাঁর ছাত্ররা তাকে নিয়ন্ত্রণ করেনি, কারণ গোটা বিষয়টাই বহিরাগতরা নিয়ন্ত্রণ করে। সরস্বতী পুজোকে ঘিরে যোগেশচন্দ্র চৌধুরী কলেজে কিন্তু অব্যাহত রয়েছে জটিলতা, এবং আমরা দেখতে পাচ্ছি হাইকোর্টের রায় নিয়ে ডে কলেজের প্রিন্সিপাল তিনি এখানে চেয়ারের মধ্যে, যে পোর্টিকো রয়েছে সেই পোর্টিকোর নিচে চেয়ারের মধ্যে সরস্বতী ঠাকুর বসিয়ে ব্রাহ্মণ এলেন এবং সেখানে তিনি পুজো করলেন। তো বললাম, আমি তো একটু আগেই বলেছি, কোর্ট অর্ডার আমার উপরে কমপ্লাই করেছে। আমি মনে করি আমি আইনের দেশে বাস করি এবং একজন শিক্ষিত মানুষ হিসাবে কোর্টের অর্ডারকে মান্যতা দেওয়া উচিত। ল কলেজের ছেলেরা তারা ইনভিটেশন কার্ড দিয়ে গেছে আমি শুনেছি, কিন্তু আমার কলেজ থেকে কোনো ইনভিটেশন কার্ড গতবারও আমি পাইনি, এবারও আমি পাইনি, কারণ পুরো বিষয়টা বহিরাগতরা নিয়ন্ত্রণ করে। কড়া পুলিশি প্রহরায় যোগেশচন্দ্র কলেজের ভেতরে হয় আইন বিভাগের পুজো। সেই পুজো দেখতে গিয়ে পড়ুয়াদের বিক্ষোভের মুখে পড়লেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, সাংসদ মালা রায়। তাদের দেখে পাল্টা বিচার চাই স্লোগান দিতে শুরু করেন ছাত্রছাত্রীরা। দাবি তোলেন, কলেজ ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করতে হবে। শিক্ষামন্ত্রীর সামনে কাঁদতেও দেখা যায় কিছু ছাত্রীকে। পুলিশি প্রোটেকশন থাকা সত্ত্বেও আমাদেরকে যে ডেথ থ্রেট, রেপ থ্রেট, বাস তুলে মারার হুমকি দিয়েছে, আমরা একদমই সেফ ফিল করছি না। আমরা দাবি করছি, পুলিশ থাকার পরেও যখন আমাদেরকে এসে এরকম বাস তুলে মারার হুমকি দিয়েছে এবং হাইকোর্টের রায় তারা মানেনি, তারপরে তাদের জন্য কি স্টেপ নেওয়া হবে। এই পরিস্থিতিতে শিক্ষামন্ত্রী বিক্ষোভকারী 4 ছাত্রকে কথা বলার জন্য অধ্যক্ষের ঘরে ডেকে পাঠান। কথা বলে বেরিয়ে যান শিক্ষামন্ত্রী। এদিকে যোগেশচন্দ্র আইন কলেজে সরস্বতী পুজোয় অংশ নেওয়া পড়ুয়াদের সঙ্গে কথা বলে এনকেটিভি বাংলার প্রতিনিধি। তাদের কথায় বারবার উঠে আসে তোলাবাজ বহিরাগত দুষ্কৃতির কথা। দেখুন, আমাদের তো এটা ন্যায্য রাইট। আমাদের অ্যাজ আ স্টুডেন্ট আমরা সরস্বতী পুজো করব। সেখানটাতে বাধা দেওয়া, এমন এক্সটেন্টে বাধা দেওয়া যে আমাদেরকে হাইকোর্টে গিয়ে পুলিশ প্রোটেকশন নিতে হচ্ছে একটা সামান্য মাত্র রাইটকে নেওয়ার জন্য, সেইটা দাঁড়িয়ে তো আর কি বলা যাবে। এরকম বিহেভিয়ার কারুর থেকে এক্সপেক্ট করা এখনো আশা করিনি, কিন্তু যেরকম সিচুয়েশন সেখানে আমাদের এটা করা বাধ্যতামূলক। না হলে আমাদের স্টুডেন্টসের প্রোটেকশন এবং যারা মেয়েরা আছে অলরেডি এত অসুবিধা হয়ে গেছে, এবং আপনি দেখতে পারেন যে এত অসুবিধার পরেও যোগেশচন্দ্র চৌধুরী আইন কলেজ এই পুজো করে যাচ্ছে। যদি কোনো আলোচনা চায় নিশ্চয়ই সেটা শোনা দরকার এবং সেটা আমি শুনবো, কিন্তু পুজোর দিনে আমরা কোনো রকম এইরকম মানে মাসভাবে এরকমভাবে উই ওয়ান্ট জাস্টিস শুনবো না। এটা স্টুডেন্টদের, এটা কিন্তু রাজনীতি নয়। স্টুডেন্টরা পুজো করবে, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন সব স্টুডেন্টরাই পুজো করবে এবং সবাই, সে ডে হোক, মর্নিং হোক, নাইট হোক, স্টুডেন্টরা পুজোয় সামিল হবে। কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে, যোগেশচন্দ্র চৌধুরী কলেজে কারা বহিরাগত? কোন বহিরাগতরা ঢুকে পড়ায় এই গোলমাল? পুলিশ থাকার পরেও কিভাবে বহিরাগতরা ঢুকে নোংরা হুমকি দিল? কেন একই কলেজে দুটি সরস্বতী পুজোর আয়োজন? এটাও বাংলাদেশ বানিয়ে দিয়েছে। যশোরে, ওপারের যশোরে, সেখানেও পুলিশ দিয়ে, আর্মি দিয়ে পুজো হচ্ছে, আর এপারেও কলকাতাতে আর্মি পুলিশ দিয়ে পুজো হচ্ছে, তাও হাইকোর্টের হস্তক্ষেপে। যোগেশের যিনি অধ্যক্ষ, মাননীয় অধ্যক্ষ, তিনি তো
টিভির পর্দায় বিজেপির মুখপাত্র হিসেবে বসেন, ফলে অন্য ধর্মের একটি ছেলেকে টার্গেট করে এই ধরনের কথাগুলো বলা হচ্ছে। যে ছেলেটি সে হিন্দু নয়, বাট সে তো গুড অর্গানাইজার এবং সে তো পুজোর পক্ষে, তারা তো পুজো করে। ফলে এই যে যেটা দেখানো হচ্ছে, যেটা আরোপিত, যেটা কৃত্রিম, যে পুজো করতে দেওয়া হচ্ছে না যোগেশে, পুলিশ পাহারায় পুজো করতে হচ্ছে, এটা সম্পূর্ণ ভুল। ওটার গন্ডগোল বা বিবাদটা হচ্ছে দুটো বিভাগের। বা যোগেশচন্দ্র চৌধুরী আইন কলেজের পড়ুয়ারা স্পষ্ট বলেছেন, এটা কোনো ধর্মীয় বিষয়ই নয়, এটা নিরাপত্তার বিষয়। যে সরস্বতী পুজো ঘিরে বর্তমান বিতর্ক কোনো হিন্দু মুসলিম সংঘাত বা তৃণমূল বিজেপির লড়াই নয়, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কলেজের ছাত্রছাত্রীদের অস্তিত্ব রক্ষার লড়াই, শিক্ষার সঙ্গে অসামাজিক কার্যকলাপের সংঘর্ষ। স্পষ্টভাবে জানানো হচ্ছে যে যতক্ষণ না মোহাম্মদ সাবির আলী ও তার গ্যাংকে কলেজে ক্যাম্পাসে অনধিকার প্রবেশ থেকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হচ্ছে, ততক্ষণ বিশেষত আমাদের মহিলা ছাত্রীরা নিজেদের কলেজ ক্যাম্পাসে নিরাপদ বোধ করছে না। এগুলো হচ্ছে যারা বিজেপি করে না, তারা এটাকে নিয়ে আননেসেসারি একটা ক্রিয়েট করে। সরস্বতী পুজো নিশ্চিতভাবে একটা ধর্মীয় অনুষ্ঠান, তার থেকে অনেক বেশি দুর্গাপুজো, সরস্বতী পুজো আমাদের কাছে সামাজিক অনুষ্ঠান। আমরা অন্য যে ধর্ম বিশ্বাসী মানুষ, তারাও গিয়ে ওই সমাজে ওই অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করি। কিন্তু একটা কলেজে সরস্বতী পুজোকে কেন্দ্র করে কেন এত বড় ঘটনার সাক্ষী থাকলো কলকাতা? তাহলে কি আদালতের নির্দেশ অমান্য করে বহিরাগতরা শক্তি জানান দিতেই এই সমস্যা? ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা। প্রথমে একটু অমলেন্দু বাবুর কাছে চলে যেতে চাইবো। অমলেন্দু বাবু, আমি আপনার কাছ থেকে জানতে চাইবো যে সরস্বতী পুজোকে কেন্দ্র করে একটা কলেজে পুলিশি নিরাপত্তা দিতে হচ্ছে। আমি মনে করি যে এই বহিরাগত বলে যাদের বলা হচ্ছে, তারা কোনো অন্য রাজ্য বা অন্য গ্রহ বা অন্য দেশ থেকে তারা আসছেন না, তারা এই রাজ্যেরই বাসিন্দা হতে পারে বা তাদের পরিচয় হয়তো এই কলেজে বহিরাগত। কিন্তু এটা একটা অদ্ভুত বিষয় যে আদালত বলে দেওয়ার পরেও কারা তারা এইটুকু গ্রাহ্য করলেন না। আমি এখানে মেনশনও করতে লজ্জা পাচ্ছি যে তাদেরকে কি ধরনের অকথ্য ভাষায়, যদি তাদের অভিযোগ সত্যি হয়ে থাকে, যে তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে। সৈকতদা, এই যে কলেজে আগ্রাসন, বর্তমান তৃণমূল শাসক দলের যে আগ্রাসন, এটা শুরু হয়েছিল পুলিশ প্রশাসনের কোমর ভাঙা দিয়ে। 2013-তে আপনারা জানেন গার্ডেন রিচে কলেজ ইলেকশনকে কেন্দ্র করে তৎকালীন কলকাতা পুলিশের এসআই ছিলেন তাপস চৌধুরীকে বুকে গুলি করেছিল। কে করেছিল? এই আজকে যে নাম আপনি বলছেন, সেই একই নাম বা একই প্রকার নামের লোক। আজকে সেদিন সে অ্যাকিউজ ছিল শেখ সুহান। তাহলে এই যে সেদিন পুলিশকে কলেজে যে দাপট নেবে কে, বা কলেজে যে শাসক দলের বিশেষ এক মদতপুষ্ট বিশেষ সম্প্রদায়ের ছেলেদের হাতে কলেজকে তুলে দেওয়া হবে, সমস্ত কলেজকে, সেটা তাপস চৌধুরীকে 2013-তে খুনের মাধ্যমে তারা শুরু করেছিল। তারপরে সমস্ত কলেজ ইউনিয়ন ইলেকশনকে বন্ধ করেছে এবং তাদের পার্টির ক্যাডারদেরকে এবং বিশেষ সম্প্রদায়ের ভোটারদের দ্বারা প্রভাবিত পার্টির ছেলেদেরকে ঢুকিয়ে সে প্রত্যেকটা কলেজ দখল করেছে। তার জন্য আমাদের বোনেরা, যারা ছোট ছোট বোনেরা কলেজে পড়তে যায়, তারা নিজেরাই বিবৃতি দিচ্ছে, আইন কলেজের ছাত্রী বিবৃতি দিচ্ছে, তাকে তো কম বেশি তারা এটাও বলছে অমলেন্দু বাবু যে এটা কোনো ধর্মীয় বিষয় নয়, ধর্মের সম্প্রদায়ের বিষয় নয়, এটা সম্পূর্ণভাবে ওই ব্যক্তিকে নিয়ে তাদের আপত্তি। অর্পণ, হ্যাঁ, তো ওই বলছি তো, ধর্মীয় বিষয় আসছে কেন? সেদিন যে এসআই তাপস চৌধুরীকে 2013-তে গার্ডেন নিচে কলেজ ইলেকশনে গুলি করেছিল, তার নামও শেখ সুহান, আর আজকে যে অ্যাকিউজ তার নামও সাবির আলী। বারবার এই নামগুলো আসে কেন? আসে? তাহলে সুরসুরি ধর্মের দেয় বলে বিজেপিকে যারা দাগে, আমরা এটাকে কোশ্চেন করতে চাই। বারবার এই কলেজে হিন্দু বোনেদের উপর অত্যাচারগুলো যারা করে, তাদের নামগুলো সাবির, সাদেক, এই নামগুলো কেন হয়? এর উত্তরটা আমরা চাই। বেশ, অর্পণ। হ্যাঁ, এখন বিষয়টা হচ্ছে যে যোগেশচন্দ্র চৌধুরী ডে কলেজ এবং ল কলেজের যে সমস্যা, একদমই আমি ব্যক্তিগতভাবে দায়িত্ব নিয়ে এটা বলতে পারি যে এই সমস্যাটা কখনোই কোনো হিন্দু মুসলিমের সমস্যা নয়। এটা সমস্যা যেটা কুণাল ঘোষ বললেন, এটা তো আমরা সকলে জানি। যোগেশচন্দ্র ডে কলেজের প্রিন্সিপাল মাননীয় পঙ্কজ রয়, তিনি ভারতীয় জনতা পার্টির রাজ্য শাখার মুখপাত্র।
বহু সংবাদ মাধ্যমে তাকে ভারতীয় জনতা পার্টির হয়ে বসতে দেখা যায়। এখন যার বিরুদ্ধে এই অভিযোগটা অত্যন্ত নির্দিষ্টভাবে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সমাজ মাধ্যম জুড়ে ছড়িয়ে দেওয়া হয় এবং দু একটি সংবাদ মাধ্যম, একদম দু একটি আগমার্কা মার্কা মারা সংবাদ মাধ্যম, আমি নাম বলবো না, তাদেরকে দিয়ে এক সেকেন্ড, আপনার বলার সময় একটা কথা বলিনি, আপনি অনেকক্ষণ বলে গেছেন, আমাকে সত্যিটা বলতে দিতে হবে, আমাকে সত্যি কথাটা বলতে দিতে হবে, আমাকে সত্যি কথাটা বলতে দিতে হবে, আমায় শেষ করতে দিন, আমাকে শেষ করতে দিন। এখন বিষয়টা হচ্ছে যে সেখান থেকে ছড়ানো হয় যে এই নির্দিষ্ট অহিন্দু মোহাম্মদ সাবির আলী, যিনি বর্তমানে দক্ষিণ কলকাতা জেলা তৃণমূল ছাত্র পরিষদের সহসভাপতি এবং রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক, তার নেতৃত্বে যোগেশচন্দ্র কলেজে যাতে সরস্বতী পুজো বন্ধ হয়ে যায় তার চক্রান্ত করা হচ্ছে, যেটা সর্বৈব মিথ্যা। এই ঘটনাটা হচ্ছে কারা সরস্বতী পুজো করবে, প্রিন্সিপালের মদতপুষ্ট এবিভিপি বিজেপি দ্বারা প্রভাবিত কিছু ছাত্রছাত্রী তারা সংগঠিত হয়ে করবে, নাকি দীর্ঘদিন ধরে সাবির আলীর নেতৃত্বে? তার মানে আপনি বলছেন এটা রাজনৈতিক, কোথাও একটা রাজনৈতিক। আমি শেষ বিজেপি পরিষ্কার অভিযোগ করছে ওই ব্যক্তি হচ্ছে তৃণমূলের লোক। আমি শেষ করছি। নাকি প্রিন্সিপালের মদতপুষ্ট, যিনি বিজেপির মুখপাত্র, ঘোষিত মুখপাত্র, তার মদতপুষ্ট এবিভিপির বিজেপির সমর্থকরা করবে, নাকি তৃণমূল ছাত্র পরিষদের সাবির আলী, যিনি দীর্ঘদিন ধরে ওখানে সরস্বতী পুজো করছেন, দীর্ঘদিন করছেন, তিনি করবে? এই সমস্যাটাকে যারা ধর্মীয় বিভাজনে আনতে পারে সেটা একমাত্র বিজেপি করতে পারে, এর সঙ্গে কোন হিন্দু। এখানে আমি নির্দিষ্টভাবে একটা কথা বলে রাখছি, এখানে আমি চিরকাল ধর্মকে রাজনীতির সঙ্গে মেশানোর বিরোধী। আমরা এখানে যেন সে ঘটনাটা না হয় আমি অনুরোধ করছি সঞ্চালককে এবং এই চ্যানেল কর্তৃপক্ষকে এই ঘটনা যেন না ঘটানো হয়। কারণ আমি বারবার বলছি যে ঘটনাটা ঘটেছে সেটা আমরা স্পষ্টভাবে জানি বলি আমিও দায়িত্বের সঙ্গে বলছি, ওখানে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, ওখানটায় ঘোড়া জলে মাছ ধরতে গেছিলেন, ওখানে বিজেপির মুখপাত্র যিনি প্রিন্সিপাল, তিনি অত্যন্ত পণ্ডিত মানুষ, কোনো সংশয় নেই, তাকে আমি ব্যক্তিগতভাবে প্রচণ্ড শ্রদ্ধা করি, কিন্তু তিনি যে রাজনীতির সমর্থক সেই রাজনীতির খেলাটা তিনি খেলতে গিয়েছিলেন, সেটা তিনি রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে করতে পারেন। কিন্তু একটা যেহেতু আদালতের রায় হয়েছে, অনভিপ্রেত ঘটনাগুলো ঘটেছে এবং আজকে উই ওয়ান্ট জাস্টিস শুনতে হয়েছে শিক্ষামন্ত্রীকে, সেটাও ঘটনা। এবং আমি বারবার যেটা বলছি, কলেজের পরিবেশকে সুস্থভাবে রাখার জন্য সমস্ত ছাত্র সংগঠনের দায়িত্ব আছে। ওখানে এসএফআই সংগঠন কলেজের স্টুডেন্টরা যদি আজকে এইটা এই জায়গায় দাঁড়িয়ে ভবিষ্যতে আমি জানি না কি হতে চলেছে, এখানে এই ধরনের গোষ্ঠীদ্বন্দ্বের একদম সবাই নেই। সবাই বারবার করে তাদের ন্যারেটিভে বলতে দেখলাম যে এটা বিজেপি তৃণমূলকে আটকেছে এবং তৃণমূল এতদিন ধরে পুজো করে। আমি জানতাম স্কুল কলেজের পুজো ছাত্রছাত্রীদের হয়, তৃণমূল এবং বিজেপির পুজো হচ্ছে এখন একজন আরেকজনকে আটকাচ্ছে। এটা ভারী মজার একটা তথ্য আজকে আমার কাছে এলো এবং সেটা নিয়ে ঝগড়া। আর দ্বিতীয় আরেকটা জিনিস আমার মনে হয়, একটা সাধারণ ছাত্র সে বিজেপি পড়ুক, তৃণমূল করুক বা বামপন্থী হোক না কেন, তার যদি মনে হয় কোনো রকম কোনো অনুষ্ঠান তার কলেজে গঠনমূলক করবে, সেটা করতে সে পারবে না, এটার কারণটা কেন সেটা না। আর তৃতীয় কথা আরেকটা সব থেকে অদ্ভুত ব্যাপার, সেটা হলো আমার কলেজের আমার কি ডেফিনেশন হবে সেটা আমি অ্যাজ এ ছাত্র আমি কলেজ কর্তৃপক্ষের সাথে ঠিক করব। কোনো একটা ইউনিয়ন, যে ইউনিয়নটা একটা কলেজের বিভিন্ন রকম ভোট, বিভিন্ন রকম স্টুডেন্ট পলিটিক্যাল ফোরামের সাথে যুক্ত, তারা কেন আমার স্টুডেন্টরা এটা ঠিক করে দেবে? গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর, এতে কলেজের সম্মান নষ্ট হয়। যারা প্রাক্তনী বড় বড় বিজ্ঞ আইনজীবী হয়েছেন বা জাজ হয়েছেন, তাদের সম্মান কোথায় যাচ্ছে? আমি চলে যেতে চাইবো একদম ছোট করে অনিল জানার কাছ থেকে জানবো আপনার কি প্রতিক্রিয়া। দেখুন, এই পুজো নিয়ে যে এই ধরনের ঘটনাগুলো এখন এই যে রাজনীতিকরণ করছেন, রাজনীতি বাদ দিলাম, পুজো করতে গেলে এক শ্রেণীর লোক বলবে পুজো করতে দেবো না, এমনই চৈতন্য মহাপ্রভুর পদধন্য জেলা কৃষ্ণনগরেও বলছে সরস্বতী পুজো করতে পারে না, বন্ধ হবে। এ কোন কালচার আমরা আমদানি করছি? পুজো করতে পারবে না অমুক, এরা বলছে এটা বলতে পারবেন না। এই কোন দেশে এইগুলো চলছে? এই ধরনের জিনিস কোথায় না যাচ্ছি আমরা? পুজো করার জন্য মহামান্য আদালতের কাছে যেতে হচ্ছে, পুলিশ পাহারায়, পুলিশ পুজো হচ্ছে, এর চেয়ে লজ্জা পশ্চিমবাংলা কোথায় যাচ্ছে? মানে আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয়, একজন এই রাজ্যের নাগরিক হিসাবে আমার মনে হয় গোটা বিষয়টা আদালতের দরজায় না গেলেই ভালো হতো। আমার মনে হয় সুভাষিস এই কথাটাই বলতে চাইছিলেন যে যদি দুটো কলেজের অধ্যক্ষরা এবং ছাত্রছাত্রীরা বসে যদি আজকে এই ভূমিকায় আসতেন যে চলুন আমরা সবাই একসঙ্গে বসে আজকে চলুন কথা বলতে বলতে আমরা এই সমস্যাটাকে মেটাই,
কি হতো যদি আজকে একটা সরস্বতী পুজো একটা ছাদের তলায় হতো? আমার মনে হয় দেবী সরস্বতীও খুশি হননি, আমার মনে হয় দেবী সরস্বতীও খুশি হননি। একই ক্যাম্পাসে দুটো আলাদা আলাদা পুজো হচ্ছে, এই বিদ্যে বোধ হয় দেবী সরস্বতীও চাননি। যাই হোক, আমরা অনুষ্ঠান আজকে এখানে শেষ করছি। আমাদের উদ্দেশ্য একটাই, শান্তি শৃঙ্খলা এসব বজায় থাকুক এই রাজ্যে। এই দেখার দায়িত্ব রাজ্যের প্রশাসনের, পুলিশের, রাজ্যের মুখ্যমন্ত্রীর। বিরোধীদের ভূমিকাও গঠনমূলক হওয়া উচিত। আমরা আজকে অনুষ্ঠান শেষ করছি। প্রত্যেককে ধন্যবাদ, নমস্কার।